হচ্ছে 14 লং করছে, কোন অফিসার মারা যায়। তৃতীয় হচ্ছে ডিজি সব অফিসারকে বলেছিলেন গো ব্যাক টু ইউর ইউনিট, ব্রিং দেম ব্যাক, আই উইল মোটিভেট দেম। কিন্তু সকলেই তাদের ইউনিটে গিয়েছিল, কিন্তু এই অফিসার সে তার অফিসে যায়নি, সে ব্যাটালিয়নে যায়। সে একজন ডিএসির বাসায় বা একজন বিডিআর এর সদস্যের বাসায় সে আত্মগোপন করে, তাকে নিয়ে যায়, তাকে তার দুজন যে ছিল তাকে ধরে নিয়ে যায় এবং সে ওইখানে নায়েব সুবেদার ইসমাইলের বাসা, হ্যাঁ সেই বাসায় সে ছিল। পুরা ঘটনার সময় সে ওখানে উপস্থিত ছিল। সে কোর্ট ইনকোয়ারিতে আমাদেরকে বলেছে সে খাটের তলে লুকিয়ে ছিল। একাধিকবার বিদ্রোহীরা তাকে খুঁজতে আসে, কিন্তু তাকে খুঁজে পায় না, সে খাটের তলে ছিল। কিন্তু যার বাসায় লুকিয়েছিল তার পরিবারের সদস্যরা বলেছে যে তিনি সেই তাকে লুকাতে দেখেন নাই, তিনি বরঞ্চ টিভিতে দেখতেছিলেন কি হচ্ছে। তিনি বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় টেলিফোনে যোগাযোগ করছিলেন। তার কিন্তু এসএসএফ এ পোস্টিং হওয়া ছিল, হ্যাঁ মানে কথা ছিল যে তিনি অনুষ্ঠান শেষে এসএসএফ এ জয়েন করবেন। আরেকটা ব্যাপার হচ্ছে সেই সময় প্রধানমন্ত্রী সেই অনুষ্ঠানের সময় আমরা সাধারণত একটা জায়গায় গেলে ওখানে একটা লোকাল সিকিউরিটির ব্যবস্থা করি। তিনি ছিলেন সেই বিডিআর এর প্রধানমন্ত্রীর যাওয়ার সময় চিফ সিকিউরিটি অফিসার। আবার একই ব্যাটালিয়নকে দায়িত্ব দেওয়া হয় দরবার আয়োজন করা। তো এই ধরনের একটা জাতীয় পর্যায়ের অনুষ্ঠান অন্য থাকা সত্ত্বেও একই ব্যক্তিকে আমরা দুইটা টাস্কিং করি, এটা আমাদের নিয়ম। আপনিও করবেন না যে ওর একটা দায়িত্ব দিচ্ছে আরেকজনকে দায়িত্ব দিই। একই ব্যক্তিকে আপনি প্রধানমন্ত্রীর ওই এলাকার জন্য নিরাপত্তার দায়িত্ব দিলেন, আবার একই ব্যক্তিকে দরবার আয়োজন করার দায়িত্ব দিলেন, কেন? এই প্রশ্ন আমার কাছে উত্তর আমি পাইনি। এরপরে হচ্ছে সে যার সাথে তার টেলিফোন, আমরা টেলিফোন লক বের করেছি যে ওইখানে যে গাড়িটা ঢুকেছিল প্রধানমন্ত্রীর একটা বুলেট প্রুফ গাড়ি, সেই গাড়ির মানে ড্রাইভারের আমরা লক মানে টেলিফোন লক চেক করে দেখেছি। একবার কল রিসিভ করছে এই টাওয়ার থেকে, একবার কল রিসিভ করেছে ওই টাওয়ার থেকে। এইটা আমাদেরকে একটু চিন্তার মধ্যে ফেলে দেয়। তারপর দেখলাম যে যে নাম্বারে টেলিফোন করেছে এটা কর্নেল শামসের নাম্বার বা যে বাসা ছিল ওই বাসা। তো কিন্তু এগুলো সে আমাদের কিছুই বলে না এবং সে তাকে পরবর্তীতে একটি পিএম এর অফিস থেকে গাড়ি পাঠিয়ে রেজা, ওই এমপি রেজা, উনি গিয়ে তাকে উদ্ধার করে নিয়ে যায়। নিয়ে গিয়ে তিনি সরাসরি এসএসএফ এ জয়েন করেন। আমাদের নিয়ম হচ্ছে যদি পোস্টিং হয় তাহলে আমাদের একটা নিয়ম অনুসরণ করতে হয়, সেটা হচ্ছে যে যে ইউনিট থেকে আমার পোস্টিং হবে সেই ইউনিট থেকে আমার মুভমেন্ট অর্ডার নিতে হবে যে আমাকে রিলিজ করা হবে। আর যদি কোনো ধরনের দুর্ঘটনা ঘটে, আমি ছুটিতে আছি বা অন্য জায়গায় গিয়েছি, আমি মুভ করার সময় পাচ্ছি না, কেউ আমাকে রিলিজ করছে না, কিন্তু রিলিজ করার কোনো অথরিটি নাই, নিয়ম হচ্ছে যে আমি নিকটস্থ সেনানিবাসের সেনা সদরে অথবা কোনো ইউনিটে যোগদান করব। কিন্তু তিনি তা না করে তিনি সরাসরি এসএসএফ এ জয়েন করেন এবং তিনি একাধিকবার কিন্তু ডিজিএসএসএফ এর সাথে যোগাযোগ করেন। তাকে যখন আমি জিজ্ঞেস করি যে তুমি এসএসএফ এ গেলা কেন, তুমি তো জানো, বলে স্যার আমাকে ডিজিএসএসএফ বলে। আমি যে ডিজিএসএসএফ বলে তুমি যদি সেনা সদর স্টেশন হেডকোয়ার্টারে গিয়ে জয়েন করতা, সেখান থেকে মুভমেন্ট অর্ডার নিয়ে যেতা, তাহলে তো মানে রুল ভঙ্গ হতো। আচ্ছা, এখন তার অন্য একটা পরিচয়, তিনি হচ্ছেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, যিনি মিরসরাই বাড়ি, যিনি একসময় মন্ত্রী ছিলেন, তার বোনের ছেলে মেজর জাহিদি। এটাও আমাদের কাছে একটা সাসপেক্টেড মনে হয়েছে। তিনি একাধিকবার জেনারেল তারেকের সাথে যোগাযোগ করেছেন, জেনারেল তারেকের সাথে মানে ডিজি শাকিলের যোগাযোগ করে দিয়েছিলেন। তিনিও সেইখানে একটা ওই ঘটনা যখন শুরু হয়ে যায় তাকে নিয়ে যায়, তাকে একটা ওইখানে নিরাপত্তা হেফাজতে রাখা। তিনিও আমাদের কাছে বিভ্রান্তিমূলক তথ্য প্রদান করেন এবং তাকেও এইভাবে উদ্ধার করে নিয়ে যাওয়া, মানে যেভাবে কর্নেল শামসকে নিয়ে যাওয়া।
সে নিরাপদেই ছিল। সে বোরকা পরেও কিন্তু একবার চেষ্টা করেছিল বের হয়ে যাওয়ার, হ্যাঁ, কিন্তু তার লম্বা হওয়ার কারণে যে বোরকা পরেছিল সেই বোরকাটা খাটো হওয়ার কারণে সে প্ল্যান পরিত্যাগ করে। এবং পরবর্তীতে যখন আমাদের প্রমোশন বোর্ড হয়, আমাকে ডিজিএসএসএফ অনুরোধ করে তার প্রমোশনের জন্য যেন আমি কোনো ভেটো না দিই। আমি বললাম যে ভাই, সে আমার অফিসার না, আর আমি পদবিনকারী সংক্রান্ত বিষয়ে কোনো আলাপ করব না। এখন তারপরে তার নাম যখন আসে তখন অনেক বলছে তার সম্পর্কে, সেইবার সে প্রমোশন পায় নাই। পরবর্তী বোর্ডে সে ফুল কর্নেল হয়, তারপরে বোর্ডে সে ব্রিগেডিয়ার হয় এবং তাকে ওয়াশিংটনে ডিএ হিসেবে পাঠিয়ে দেওয়া হয় এবং রিটায়ারমেন্ট আগ পর্যন্ত তিনি ওয়াশিংটনেই ছিলেন। ডিজিএফআই আমাদের একটা ভাইটাল অর্গান এবং এখন সেটা হচ্ছে যে ভীতিকর একটা অর্গানাইজেশন হয়ে গিয়েছে আমাদের সবার জন্য। আমাদের যে পরিচিতি ছিল যে সম্মানের, সেই পরিচিতিটা ধুলায় মিশিয়ে দিয়েছে এই ডিজিএফআই। তার আগেও পলিটিক্যালি ব্যবহৃত হয়েছে, কিন্তু 2009 এর আগে এইভাবে হয়। তারা একটা দানব তৈরি করেছে। সেই ডিজিএফআই সেই সময় 9:25 এখানকার যে ডিজিএফআই যে রিপ্রেজেন্টেটিভ মিডিয়ারে ছিল, সে প্যারামিলিটারি ফোর্সের যে অফিসারটা দায়িত্বে ছিল মেজর মর্তুজা, তাকে 9:25 খবরটা দেয় যে এখানে গোলাগুলি হচ্ছে, এখানে অসন্তোষ তৈরি হয়েছে। সে তাতে তাতে কর্নেল আলমাসকে জানায়, এখানকার ঢাকা ডেড কমান্ডার কর্নেল আলমাস সরাসরি ডিজিএফআই তে যান। সে সময় সেখানে বসা ছিল র‍্যাব 2 এর কর্নেল শামসুজ্জামান সিও। হ্যাঁ, তিনিও ঘটনাটা জানতে পারেন যে পিডিআরে একটা ঘটনা ঘটছে। তিনি সাথে সাথে দেরি না করে বেরিয়ে পড়েন। তার গাড়িতে প্রায় 7-8 জন র‍্যাবের সদস্য ছিল, এসএমজি লোড করেন এবং তিনি আবার অন্যান্য জায়গায় খবর দেন সবাই যেন পিডিআর ওখানে চলে যায়। এর মধ্যে তার সাথে গুলজারের যোগাযোগ করে, যেহেতু গুলজারও র‍্যাবে ছিল, শামসুজ্জামানও র‍্যাবে ছিল, গুলজার র‍্যাব থেকেই পিডিআরে গিয়েছে। সেই কারণে যোগাযোগটা বলছিল তুই চলে আয়, এরা ভীতু, তুই ঢুকে পড়, এরা পালায় চলে যাবে। তো সে 5 নম্বর গেটে যায় এবং বলছে তুই দরবারের এদিক দেখ। সে 5 নম্বর গেটে গেছে, যাওয়ার পরে যে ঢুকতে যাবে, এর মধ্যে তার সাথে আরো অনেকে যোগ করেছে, প্রায় 30 জনের মতো, 30 থেকে 35 জন। সে একটা ফিগারটা বলতে পারি নাই, বিভিন্ন জায়গা থেকে তার সাথে জড়ো হয়েছে। তাদের সবার হাতে ছিল এসএমজি এবং র্যাব কিছু অস্ত্র এবং গোলাবারুদ দিয়ে মুভ করে। তখন প্রথমে তাকে কর্নেল রেজালু, র্যাবে পোস্টিং ছিল, তিনি বলে জানান যে তোমাকে ভিতরে যেতে মানা করেছে। পরবর্তীতে তিনি মেজর জেনারেল হন এবং তিনি অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি একটি রাজনৈতিক দলীয় পরিচয় বহন করেন। এরপরে যখন জামান তারপরে তৈরি হচ্ছিল কর্নেল গুলজারের অনুরোধের প্রেক্ষিতে, সে সময় ডিজি হাসান, র্যাবের ডিজি হাসান মাহমুদ, তিনি টেলিফোন করেন যে না, আপনাকে ঢুকতে হবে না, উপর থেকে নির্দেশ দেওয়া হবে। তো সেই র্যাবের ডিজি হাসান আমাদের কোনো স্টেটমেন্ট দেন নাই, কিন্তু তিনি পরবর্তীতে পদোন্নতি পান, তিনি আইজিপি হন এবং আইজিপি টেনিউর শেষ হওয়ার আগেই তাকে স্পেনের রাষ্ট্রদূত নিয়োগ করা। আমরা এরপরে হচ্ছে ডিজিএফআই যে এরপর আমাদের তদন্ত কমিটিতে যখন আমরা কাজ করি, আমাদের তথ্য দরকার ছিল, যে তথ্য ছিল র্যাবের ডিজিএফআই এর কাছে, র্যাবের কাছে, কারণ তারা ওখানে প্রেজেন্ট ছিল। ঘটনার পর তারা অনেক তাদের নজরদারি বাড়িয়েছিল। আমরা ডিজিএফআই কে চিঠি লিখি যে আপনাদের যে সমস্ত অফিসার বা সদস্য পিডিআর এর ওখানে কর্মরত ছিল জানে